ভৌতিক অলৌকিক ভূত মানেই চান্স, প্রবাবিলিটি। হ্যাঁ, তা ঠিক। ভূত দেখার চান্স বটে। চেনা জানার মধ্যে কেউ দেখেছে বলে শুনিনি। শুধু দেখা নয়, ভূত পাওয়াটাও চান্সের ব্যাপার। মানে, প্রশ্নটা করে অবাক হয়ে তাকালাম। কখন যে উগ্র একটা লোক আমাদের আড্ডায় এসে যোগ দিয়েছে তা খেয়ালই করিনি। আর দিব্যি কনফিডেন্সের সঙ্গে ভূত নিয়ে পাণ্ডিত্যও ফলাতে শুরু করেছে। কিংসুকের পাশের চেয়ারে বসে একটা পায়ের উপর পা তুলে অন্ধকার জানালার দিকে তাকিয়ে লোকটা গম্ভীর স্বরে ফের বলে উঠে, মানুষ মরে কখনো ভূত হয় বলতে পারো? সোমনাথ আমার দিকে নির্দেশ করে বলে উঠল, তুমিই বলো। ভূত নিয়ে তুমি তো ভালোই ব্যবসা চালাচ্ছ। আমি যে মাঝে মাঝে ভূতের গল্প লিখে ডায়েরিতে ফেলি। খানিকটা ধীর কণ্ঠে বলে উঠল, অপঘাতে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, ধরা খেলে হওয়ার চান্স বেশি বুঝলেন? ঠিকই বলেছ। বলে লোকটা আমার দিকে ফিরে ফের বলে উঠল, তা ভূত দেখেছ নাকি? না, সেই সৌভাগ্য আর হলো কোথায়? ভূত নিয়ে গল্প লিখে চলেছি, অথচ সামনাসামনি ভূত দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি আজ পর্যন্ত। তা আপনি কোথায় থেকে? এই আমিও তোমাদের মতোই বেড়াতে এসেছি। রেগুলার এখানে আসি, আসতেই হয় বলে দীর্ঘশ্বাস ফেলল লোকটা। এতক্ষণে ভালো করে তাকালাম লোকটার দিকে। মাঝারি বয়স, মুখটা পুরো গোল, ওজন বেশ খানিকটা বেশির দিকে। গলা আর মুখের নিচের অংশ আলাদা করা যায় না, প্রায় জুড়ে গেছে। চওড়া গোঁফ, চোখে চশমা, বুড়িটা সামনের দিকে ঠেলে দিয়ে বেশ আয়েশ করে চেয়ারে বসেছে। দেখলেই বোঝা যায় দুই একটা কথা বলে উঠে যেতে লোকটা আসেনি। গায়ে পড়ে আলাপ করতে আসা লোকজনদের আমার কেন জানি না একদম সহ্য হয় না। বলা নেই কওয়া নেই, হঠাৎ আমাদের আড্ডায় এসে যোগ দিয়েছে। চিনি না শুনি না কোথায় থেকে এসে হাজির। অফিসের 9 জন মিলে গতকাল আমরা উড়িষ্যার কুলিডিয়া ফরেস্টে এসেছি। এটা শিমলিপালের লাগোয়া জঙ্গল। বালাসোর থেকে 2.5 ঘন্টার পথ। এসে উঠেছি কুলডিহা ফরেস্ট বাংলোয়। বেশ রিমোট এই জায়গাটা। বেশি টুরিস্টের উপদ্রব নেই। সারাদিন ঘুরে বেড়াবার পরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে মোমবাতির আলোয় আড্ডা মারছিলাম। বাইরে তারাখচিত আকাশের নিচে ঘুমন্ত জঙ্গল, অন্ধকারে মিশে যাওয়া শাল সেগুন জাম গাছের আফসা অবয়ব। আড্ডায় বিস্ময় ভূত সন্দেহের পর জঙ্গলে বেড়ানোর বারণ। তাই ঘরেই আড্ডা। এরকম পরিবেশে ভূতের গল্পই বেশ জমে। সকলের অনুরোধে আমারই লেখা একটা ভূতের গল্প বলবো করছি, এমন সময় কোথা থেকে যে এই ভদ্রলোক এসে উদয় হলেন কে জানে। টেবিলে রাখা চৌকো করে কাটা আলু ভাজা এক মুঠো তুলে নিয়ে লোকটা বলল, তা তোমরা সব এলে কোথা থেকে? বললাম, কলকাতা। জঙ্গল কেমন লাগছে? কলমি বলল, বেশ ভালো। আজ সকালে এখানে হাতির পাল দেখেছিলাম। অবশ্যই তারপর সারাদিন জঙ্গল চষে বেরিয়েও একটাও ঈগল ছাড়া কিছুই চোখে পড়েনি। আর এই বিকালে এখানে ঢুকার ঠিক আগে একদল বাইসন দেখলাম। কিংসুক বাধা দিল, কেন? কাল তো আমরা হরিণও দেখলাম। বিকেলে বাংলোর চারিদিকে
পরীক্ষার পারে একটা ময়ূরও দেখেছি, মনে নেই? কিংসুক বলতে থাকে, এখন শুধু বাকি রয়েছে ভালুকটাই। আজ জঙ্গলে অনেকটা পথ হাঁটলাম, শুকনো পাতার উপর দিয়ে মস মস করে হাঁটতে বেশ লাগছিল। আর এদিকটা বেশ পাহাড়ি, চড়াই উতরাই পথ। ভালোই পরিশ্রম হয়েছে। বেশ কয়েকটা টিভি আর ভালুকের পায়ের ছাপও দেখতে পেলাম, কিন্তু বেশ এই পর্যন্তই। শীতের এই সময়টাতে তো ওরা বেশি বেরোয় না। তাহলে ভাল্লুক আর ভূত এই দুটি হলেই লিস্ট কমপ্লিট, ঠিক কিনা? লোকটা আবার ফুরুন কাটল, মুখের ফাঁকে একটু চোরা হেসে ফের বলল, তোমাদের একটা গল্প শোনাই। 4 বছর আগের কথা। আজকের দিনে আমরা 4 জন এখানে বসে আড্ডা মারছিলাম, সেই রাতের কথা বলি। একটু থেমে আবার লোকটা বলল, ভদ্র চৌধুরী ইকুয়েশনের নাম শুনেছ? আমরা চুপ করে রইলাম। ওরকম কিছু কোশ্চিনকালেও শুনিনি। নিতান্ত অবজ্ঞা ভরে আমাদের দিকে একবার চোখ বুলিয়ে টেবিলের উপরে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট নিয়ে ধরিয়ে লোকটা আবার বলল, শেয়ারের মার্কেটে কোনো শেয়ার পরের 1 সপ্তাহ কতটা উঠতে বা নামতে পারে সেটা এই ইকুয়েশনটা বলে দিতে পারত। স্ট্যাটিস্টিক্যাল মডেল, একেবারে নির্ভুল। তা সেই যাকে কথা, ফর্মুলাটা জানলে যে কেউ রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে, কারণ ওটা খুব সহজে কম্পিউটারে ক্যালকুলেট করে নেওয়া যেত আর সেই অনুযায়ী শেয়ারে ফাটকা খেলা যেত। আপনি জানেন ফর্মুলা? তখন আগে লোকটা দিকে সরে এসে বলল, না, আগেও শুনি, পরেও শুনি, প্রয়োজনই হয়, শুধু ওই দিনই শুনলাম। কারণ ওই মনীষ বা ওদের সঙ্গে তার নাম জানি না, দেখেও মনে হচ্ছিল গুন্ডা টাইপের। তা আপনি ওদের আগে চিনতেন না? এখানেই আলাপ। তার কয়েক ঘন্টা আগে খাওয়ার সময় ভাবলাম একা এসেছি, এদের সঙ্গে একটু আড্ডা মারা যাবে। সেদিনও এরকম মোমবাতির আলোয় বসে গল্প করছিলাম। মনীষ আর অসীম নিজেদের মধ্যে শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করছিল, কিভাবে লাস্ট কয়েক মাসে শুধু এই ফর্মুলা দিয়ে কোটি কোটি টাকা ওদের লাভ হয়েছে তারই আলোচনা। এমনিতেই হয়তো লাখ কোটি হিসাব বলতো না, কিন্তু পানীয় একটু বেশি পরিশ্রম তারই সময় দেওয়া, বাইরের লোকের সামনে সব বলে আমার মনে আসছে মিষ্টি কথা বললেও মনীষ আর অসীমের সম্পর্ক এতটা ভালো নয়। যত রাত হচ্ছিল পানীয়ের মাত্রা সঙ্গে সঙ্গে ওদের সম্পর্কের আসল দিকটা ফুটে উঠেছিল। বুঝলাম ওরা একে অপরকে একদম বিশ্বাস করে না। আবিষ্কারটা করেছে দুইজনে মিলে, কিন্তু লোকটা দুইজনই একা 100 ভাগ চায়। অন্য লোকটা কিন্তু সজাগ হয়ে বসেছিল, কথা বলছিল না। মনে হলো অসীমের পার্সোনাল সেক্রেটারি জাতীয় কেউ হবে। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। শেয়ার থেকে রাজনীতি, রাজনীতি থেকে
আমি গড়ি ও ঘরের লাগোয়া বারান্দার দিকে দরজাটাও খোলা রয়েছে। কেউ চুরি করবে না তো অন্ধকারে সুযোগ নিবে, ওটা এখনই সরানো দরকার ভেবে যেই উঠে দাঁড়িয়েছি, হঠাৎ জঙ্গলের নিস্তব্ধতা চিরে খুব জোরে গুলির আওয়াজ। পরে বুঝেছিলাম যে অন্য গুন্ডা টাইপের লোকটা গুলি করেছিল মনীষ বাবুকে। সে কি? আমরা একসঙ্গে বলে উঠলাম। কিংসুকের চেহারাটার দিকে আঙ্গুল দেখিয়ে বলে উঠল, এখানে বসেছিল মনীষ। তারপর আমার দিকে লক্ষ্য করে একটু থেমে আবার বলে উঠল, আর তুমি যেখানে বসে আছো সেখানে ছিল ওই খুনি লোকটা, বুঝতেই পারছ। মাঝে মোটে 3 হাত দূরত্ব। আমি ছিলাম মনীষের ঠিক পাশে। এই চেহারে ভুল হওয়ার চান্স নেই অন্ধকার হলেও। তা এখানেই স্পট ডেট? আমি জিজ্ঞেস করলাম, আর শালটা গায়ে আর একটু জড়িয়ে নিয়ে বলে উঠল, স্পট ডেট হবেও হয়। মানে ওইটুকু ডিস্টেন্স অন্ধকারে মিস হয়ে গেল? আরে না না, ওই ছিল ফাঁকা ঘর, ওর আলোর দরকার হয় না। সবই বাইক, বুঝলে? জন্ম মৃত্যু সবই বাইক। আমরা ভাবি এক, হয় আরেক। একটু থেমে লোকটা সিগারেটের শেষ অংশটা টেবিলের উপরে রাখা অ্যাশট্রেতে ফেলে দিল। বাইরে গুটি অন্ধকার, দূরে একটা পাখির ডানা ঝাপটানির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা সবই পাথর হয়ে বসে আছি, মোমবাতির আলোটাই যা একটু ভরসা। বাবা যায় ঠিক এখানেই 4 বছর আগে আজকের দিনে একটা খুন হয়েছিল। লোকটা আবার বলে উঠল, গল্প কিন্তু এখানে শেষ হয়নি। যা বলছিলাম, লোকটা মনীষের গায়ে লাগেনি। গুলিটা মনীষের গায়ে লাগেনি, লেগেছিল আমার বুকে। কারণ মোমবাতির আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে ঘড়িটা আনতে যাচ্ছিলাম। হঠাৎ বুকে এসে লাগলো গুলিটা। বেঁচে গেল মনীষ। মাই গড! তারপরেই আপনি বেঁচে, শাশ্বত বলে উঠে। কথাটা যেন না শুনেই লোকটা বলে বলল, ভাবো তো, উল্টি হাতে আমার আসার কথাই ছিল না। আমি ওদেরকে চিনতাম না, জানতাম না। ওদের সঙ্গে আড্ডায় যোগ দেওয়ারও কোনো কথা ছিল না। নেহাতি বগুড়ার গন্ধে গন্ধে এসে বসেছিলাম দমকা হাওয়ায়। মোমবাতিটা যে হঠাৎ তখনই নিভে যাবে তাই বা কে জানতাম। আমারও সেই মুহূর্তে না উঠলেই হতো। ঘড়িটার আর কত দাম? না উঠলে ওই গুলিটা মনীষের গায়ে লাগতো, আমার গায়ে লাগতো না। আর হয়তো 40 বছর দিব্যি হেসে খেলে কাটিয়ে দিতে পারতাম। পুরোটাই হলো চান্স। এই জন্যই তো বলছিলাম যে ভূত হওয়াটারই চান্সের ব্যাপার। লোকটা একটু থামলো, মুচকি হেসে আমার দিকে তাকালো। আমরা সবাই কাঠ হয়ে বসে আছি। সেদিন তখন রাত কয়টা বেজেছিল জানো? রাত 9টা 10। আর এখনো তাই। অট্টহাসি এসে লোকটা বলে উঠল, কি মুখ শুকিয়ে গেল? কথা শেষ হতে না হতেই বাইরে থেকে দমকা হাওয়া এলো। মোমবাতির শিখা একবার জোরে কেঁপে উঠে নিভে গেল। আর তখনই কান ফাটানো বন্দুকের আওয়াজ পেলাম। চমকে উঠলাম, লোকটার রিভলভার, আর তার থেকে বেরিয়েছে গুলিটা। যা ভয় করছিলাম, লোকটা ভূত না মাথা, নির্ঘাত একটা বড় ক্রিমিনাল। তখন হঠাৎই খেয়াল হলো ঘোর তো অন্ধকার।
কিন্তু আমি দেখতে পাচ্ছি কি করে। ঘরের মধ্যে স্পষ্ট লালচে আলোয় ছড়িয়ে পড়েছে। সবার ভয়ে আতঙ্ক জড়সড় হয়ে যাওয়া চেহারাটা দেখতে পাচ্ছি। সবাই যে যার জায়গায় আড়ষ্ট হয়ে বসে আছে। একজন বাদে সে কাত হয়ে চেয়ারে এলিয়ে পড়েছে। বুকের কাছে জামাটা রক্তের ছোপ। আরে, ওখানে তো আমি বসেছিলাম। হয়তো আমি। লোকটা এসে আমার দিকে তাকিয়ে বলে উঠল, চলো যাওয়া যাক। প্রতি বছর এই দিন এই সময় আমি আসি। সেদিনই সেই গুন্ডা লোকটা চেয়ারে গিয়ে বসে। তার অনুভূতি শক্তি, রাগটা একটু কমে। তা আজ তুমি বসেছিলে। তাও আবার দেখো, ঠিক ২০ মিনিট আগে অন্য চেয়ারে ছিলে, এখানে এসে বসলে। কি ভাগ্য! তা বুঝলে তো ভগবানের চান্স। হি হি হি। লোকটা আবার বিশ্রীভাবে হেসে ওঠে। চলো, লোকজনের চিৎকার শুরু হওয়ার আগেই নিভৃতে যাওয়া যাক। এত চিৎকার কানে লাগে। তোমরাও তোমারও লাগবে আজ থেকে। লোকটা উঠে দাঁড়ালো, এগিয়ে গেল দরজার দিকে। আমিও ওর পিছু নিলাম।